নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি, এলডিসি এবং ইউডিসি পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকে, বাংলা ব্যাকরণ, ইংলিশের উপরে যে ক্লাস আসছে, তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখতে চলেছি জিকের উপরে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 10। এই 10 নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে আলোচনা করব তোমাদের বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করে। তোমাদের আসন্ন পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এবং তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে সমস্ত ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে সেইখানে কিন্তু প্রশ্নপত্র খুব ভালো লেভেল রাখা হয়েছে, যেগুলো পরীক্ষাতে তোমরা কমন পাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন বলছে কে গঙ্গইকোন্ডা চোল উপাধি ধারণ করেন? প্রথম রাজেন্দ্র, প্রথম রাজরাজ, প্রথম রাজাধিরাজ, প্রথম কুলতুঙ্গ। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম রাজেন্দ্র গঙ্গইকোন্ডা চোল উপাধি ধারণ করেছিলেন। প্রথম রাজেন্দ্র ছিলেন দক্ষিণ ভারতের তামিল রাজ্যের চোল সম্রাট, যিনি তার পিতা প্রথম রাজরাজ চোলের পর 1014 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, মিল্কি ওয়ের আকৃতি কিরকম? ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন, রেগুলার, ইলেকট্রিক্যাল, নাকি স্পাইরাল, নাকি ইরেগুলার? দেখো, সঠিক উত্তরটা হবে মিল্কি ওয়ে। আমাদের যে রয়েছে সেটা হচ্ছে স্পাইরাল আকৃতির হয়ে থাকে, স্পাইরাল শেপের। আমাদের সূর্য এবং তার চারপাশে সমস্ত গ্রহ একটি গ্যালাক্সির অন্তর্গত, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে, যেটা হচ্ছে 13.6 বিলিয়ন বছরেরও পুরনো বয়স বা এজ হয়েছে এবং প্রায় 100 বিলিয়ন স্টার্স নিয়ে গঠিত। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। 3 নম্বর কোয়েশ্চেন, পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হলো নিম্নের কোনটি? ঘাড়, আঙ্গুল, পশ্চাৎ অঙ্গ, নাকি অগ্র অঙ্গ? সো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, অগ্র অঙ্গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, পাখির অগ্র অঙ্গ, এটা অগ্র হবে এখানে, অগ্র অঙ্গ উড়ন্ত অঙ্গে পরিবর্তিত হয়েছে। পাখিরা তাদের বিকশিত ডানার কারণে উড্ডয়নে বিশেষভাবে পারদর্শী হয় এবং পাখিদের দেহে অগ্রপদ এবং পশ্চাৎপদ থাকে। সামনের অঙ্গগুলি ডানায় রূপান্তরিত হয়। পাখিরা উষ্ণ রক্তের প্রাণী বা প্রকৃতির হয়ে থাকে। অর্নিথোলজি হচ্ছে পক্ষী সংক্রান্ত অধ্যয়নকে আমরা বলে থাকি, এটাও কিন্তু পরীক্ষাতে রিপিট হয়। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে, আর একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। পরীক্ষা সংক্রান্ত আপডেট, চাকরি সংক্রান্ত আপডেট, ক্লাস আপডেট প্রতিদিন ফ্রি, কুইজ পার্টিসিপেশন সমস্ত কিছু পাওয়ার জন্য। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করে আমরা নিয়ে এসেছি ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল, যেখানে তোমাদের সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করা এই ম্যাটেরিয়ালসটির মধ্যে পেয়ে যাবে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার উইথ ভোক্যাব, পাটিগণিত চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, স্ট্যাটিক জিকে, জিকে সাজেশন, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ এই বুকটির মধ্যে এই দুটো বই ইবুক রয়েছে। এছাড়াও আমাদের রিসেন্ট লঞ্চ করা হয়েছে বাঁকুড়া কোর্ট স্পেশাল 30 প্র্যাকটিস সেট। তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল উইথ প্র্যাকটিস সেট এই মুহূর্তে 50% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। সো যারা নিতে আগ্রহী রয়েছে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এইখানে তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে, পেমেন্ট কত করতে হবে বলে দেওয়া হবে। তারপরে তুমি এই নাম্বারটিতে আমাদের ফোনপে অথবা গুগল পেতে পেমেন্টটি করে স্ক্রিনশটটা দিলেই স্টাডি ম্যাটেরিয়াল উইথ 30টি স্পেশাল প্র্যাকটিস সেট তুমি বাঁকুড়া কোর্ট পরীক্ষার জন্য পেয়ে যাবে। এবং মনে রাখবে, পরীক্ষাকে টার্গেট করে তৈরি মানে তোমার পরীক্ষাতে অবশ্যই কিন্তু প্রশ্ন এখান থেকে থাকবে। সো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি, দেরি করো না, পরীক্ষা খুব শীঘ্রই হবে। ক্লাসটি দেখার পরে হোয়াটসঅ্যাপ করবে আমাদের সাথে এই নাম্বারটিতে, একদমই দেরি করো না আমি বলবো, ঠিক আছে? যদি তুমি এইবারে সাকসেস পেতে চাও, চাকরিটা পেতে চাও, দেখো কোথাও কিছু তোমাকে ইনভেস্ট করতে হবে এবং এডুকেশনে ইনভেস্ট মানে কিন্তু ব্যাড ইনভেস্ট নয়। একটা জিনিস মনে রাখবে, এডুকেশন পারপাসে ইনভেস্ট করছো মানে সেটা কিন্তু ইন রিটার্ন একটা ভালোই আসবে। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ আফটার অল তুমি যখন চাকরিটা পেয়ে যাবে না, তখন তুমি এটা কিছুই মনে হবে না। যারা আশা করছি ভালোটা বুঝো, নিচের ভালোটা বুঝবে নিজের, ঠিক আছে, তারা অবশ্যই সেই বিষয়টা ভেবে দেখবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। শুশুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। দেখো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অন্তর্গত তোমাদের এই যে এই টপিকের প্রশ্নগুলো, শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত, এখান থেকে প্রশ্ন রিপিট হয়। সো শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত, অপশন এ হবে সঠিক উত্তর। আমরা এখান থেকে যে ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেইগুলো দেখে নেব। দেখো, বাঁকুড়া জেলায় রয়েছে শুশুনিয়া বিহারীনাথ পাহাড়, পুরুলিয়া জেলাতে রয়েছে অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, বীরভূম জেলাতে রয়েছে মামা ভাগ্নে পাহাড়, মথুরখালী পাহাড়। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস থেকে। লর্ড ওয়েলেসলি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, নাকি লর্ড ডাফরিন? সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে? লর্ড ক্যানিং। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখে নেব আমরা ডিটেলসে। দেখো, 1861 সালে লর্ড ক্যানিং পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় ছিলেন ভারতবর্ষের 1858 থেকে 1862, যার সাল। ভারত সরকার আইন 1858 পাস হয় এবং ভারতের প্রথম ভাইসরয়
ভ্রান্তির মতবাদ বিলুপ্ত করেছে? পোর্টফোলিও সিস্টেম চালু করেছে ইনি। ইন্ডিয়ান কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1859 পাস করেছে এবং 1857 কলকাতা, বোম্বে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই সময়। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, সিন্ধু সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? লোহা, তামা, ব্রোঞ্জ নাকি সোনা? সিন্ধু সভ্যতায় কোন ধাতুটি অজানা ছিল? সঠিক উত্তরটি হবে অপশন এ, লোহা অজানা ছিল। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। দেখে নেব আমরা ডিটেলসে। দেখো, হরপ্পাবাসীরা লোহা ছাড়া প্রায় সমস্ত ধাতু সম্পর্কে অবগত ছিল, তাই তো? তারা সোনা এবং রূপার জিনিস তৈরি করত, তবে সোনার চেয়ে রূপার ব্যবহার সেখানে বেশি ছিল। প্রচুর পরিমাণে রূপোর অলংকার, থালা, বাসন ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। ইরাবতী নদীর তীরে হরপ্পা এবং সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো ছিল। প্রথমটি ডি আর সায়ানি অর্থাৎ দয়ারাম সাহানি এবং দ্বিতীয়টি আর ডি ব্যানার্জি, মানে হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি, সিন্ধু সভ্যতা আর ডি ব্যানার্জি আবিষ্কার করেন ওই মহেঞ্জোদারো সভ্যতা। ওকে, জন মার্শাল প্রথম পণ্ডিত যিনি সিন্ধু সভ্যতা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এবং সিন্ধু সভ্যতা প্রোটো হিস্টোরিক পিরিয়ডের, যেটা চ্যালকোলিথিক যুগ, ব্রোঞ্জ যুগের অন্তর্গত। প্রধান খাদ্যশস্যের মধ্যে ছিল গম, জব, বার্লি, তিল, সরিষা, মটর, কুল ইত্যাদি ছিল সেখানকার প্রধান খাদ্য। নেক্সট পরবর্তী কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর? 5 বছর, 3 বছর, 1 বছর নাকি আনসার্টেন বা অনিশ্চিত? দেখো, ভারতের সংবিধান অনুযায়ী 78 নম্বর ধারায়, অর্থাৎ 78 বললাম না, 78 হবে না, 76 নম্বর আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ করা রয়েছে। ভারতের সর্বোচ্চ আইনি পদ এটি এবং যার মেয়াদ হচ্ছে আনসার্টেন অর্থাৎ অনিশ্চিত। অপশন ডি হবে সঠিক উত্তর। ভারতের অ্যাটর্নি জেনারেলের পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা, রাজ্যসভার কার্যক্রমের কথা বলার এবং অংশ নেওয়ার অধিকার রয়েছে তার। যে কোনো কমিটি তিনি সদস্য হতে পারেন, আর্টিকেল 76 মেনশন করা আছে। ডিটেলসটা আমি এখানে দিয়েছি, দেখো। তিনি ভারতের রাষ্ট্রপতিকে তার উল্লেখ করা আইনি বিষয়ে পরামর্শ দেন। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন MC সেতালাভন এবং ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল 16তম আর ভেঙ্কটরামানি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন বলছে, দেখো, মিনামাটা রোগটি কোন দূষণের জন্য হয়? ক্লোরিন, পারদ, সীসা নাকি আর্সেনিক? মিনামাটা রোগ, দেখো, মিনামাটা রোগ হয়ে থাকে পারদ দূষণের জন্য, জাপানের মিনামাটা। সো অপশন কোনটা হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। আর দুটো রোগ বেশি রিপিট হয়, যেরকম ইটাই মানে পরীক্ষাতে আসে, ক্যাডমিয়াম দূষণের কারণে হয় ইটাই, আর ব্লু বেবি সিনড্রোম নাইট্রেট দূষণের ফলে হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্বৈত শাসনের প্রবর্তককে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন ক্লাইভ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 1765 সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি লাভ শুরু করে। ফলে বাংলা, বিহার, উড়িষ্যায় নবাবের হাতে থাকে ক্ষমতাহীন দায়িত্ব এবং ইংরেজদের হাতে থাকে দায়িত্বহীন ক্ষমতা। তাহলে নবাবের হাতে কি থাকছে? ক্ষমতাহীন দায়িত্ব, তাই তো, এবং ইংরেজদের হাতে দায়িত্বহীন ক্ষমতা। এই বিষয়টাকে আমরা দ্বৈত শাসন বলছি, যেটা লর্ড ক্লাইভ প্রবর্তন করেছিলেন। ওকে, আফটার 1765 এলাহাবাদ চুক্তির মাধ্যমে যখন দেওয়ানি লাভ হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইসরায়েলের রাজধানী হলো কোনটি? দামাস্কাস, আঙ্কারা, জেরুজালেম নাকি রিয়াদ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জেরুজালেম ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, রাজধানী ও দেশ সম্পর্কে আমরা দেখবো। দামাস্কাস সিরিয়া, তাই তো। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, সিরিয়ার রাজধানী দামাস্কাস, তুরস্কের রাজধানী আঙ্কারা, আর সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দেশের সাথে ভারতের সব থেকে দীর্ঘতম দৈর্ঘ্যের সীমানা শেয়ার করে? এটাও ভিভি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই করে দাও প্রত্যেকে, কারণ ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ ইন্ডিয়া তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার 4096 কিলোমিটার লেন্থ বিশিষ্ট বাংলাদেশের সাথে ভারতের সীমানা সব থেকে বেশি রয়েছে। সব থেকে কম রয়েছে আফগানিস্তানের সাথে, 106 কিলোমিটার। আমরা ইন ডিটেলসটা ভালো করে দেখে নেব। ভারতের সাথে মোট 7টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে: পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ। তাই তো, বাংলাদেশের সাথে সব থেকে বেশি সীমানা রয়েছে 4096.7 কিমি, এবং আফগানিস্তানের সাথে সব থেকে কম দৈর্ঘ্যের সীমানা রয়েছে 106 কিলোমিটার। চীনের সাথে 3488 কিলোমিটার, পাকিস্তানের সাথে 3323 কিলোমিটার, নেপালের সাথে 1751 কিলোমিটার, মায়ানমারের সাথে 1643 কিলোমিটার, ভুটানের সাথে 699 কিলোমিটার। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লাগা উচিত। ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাবে আর লাইক করে সেশনটিকে শেয়ার করে দেবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে কোন প্রণালী অবস্থিত? এই যে প্রণালী, এটা দিয়েও কিন্তু ভূগোল থেকে প্রশ্ন আসে। মালাক্কা প্রণালী, ডুরান্ড লাইন, পক প্রণালী নাকি লম্ব প্রণালী? দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের 4টে অপশনের মধ্যে 12 নম্বর প্রশ্নের অপশন সি, পক প্রণালী অবস্থিত ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে। এরপরে আমরা দেখে নেব, দেখো 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, যেগুলো রিপিট হয়।
8 ডিগ্রি চ্যানেল রয়েছে মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে, 9 ডিগ্রি চ্যানেল রয়েছে মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝখানে, 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হলো নিম্নের কোনটি? হিমালয় পর্বতশ্রেণী, জাস্কার পর্বতশ্রেণী, আরাবল্লী পর্বতশ্রেণী, নাল্লামাল্লা পর্বতশ্রেণী। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী 14 নম্বর প্রশ্ন। এই 13 নম্বর প্রশ্ন বলো সঠিক উত্তর কোনটা হবে? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হচ্ছে আরাবল্লী পর্বতশ্রেণী। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো অ্যাডিশনাল ইনফরমেশন কি বলছে, আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম তথা পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ। আর যদি তোমাকে নবীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ বলে তাহলে আমাদের হিমালয় হয়ে যাবে। এবং বর্তমানে এটি ক্ষয়জাত পর্বতের একটা উদাহরণ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর, যার উচ্চতা 1722 মিটার। ভারতের নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়, হিমালয়ের সর্বোচ্চ পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, চলো নেক্সট, ডিএনএ কে আবিষ্কার করেন? ভেরি গুড কোয়েশ্চেন। ডিএনএ কে আবিষ্কার করেন? গ্রেগর জোহান মেন্ডেল, জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, জোহানেনসন নাকি হরগোবিন্দ খোরানা? ডিএনএ আবিষ্কার করেন কে? এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, তোমাদের আমি বলে দেবো। দেখো ডিএনএ আবিষ্কার করেন হচ্ছে জোহানসেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। জোহানসেন ডিএনএ আবিষ্কার করেন। আচ্ছা, ডিএনএ এর ডাবল হেলিক্স, ডিএনএ এর ডাবল হেলিক্স এটাকে আবিষ্কার করেন? সো ডিএনএ এর ডাবল হেলিক্স আবিষ্কার করেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। এই নামটাও মনে রাখবে, ডিএনএ এর ডাবল হেলিক্স আবিষ্কার করেন। আচ্ছা, ডাবল হেলিক্সের আর একটা নাম হয়, এটাও লিখে নাও প্রত্যেকে। ডিএনএ এর ডাবল হেলিক্সের আর একটা নাম হয় যেটা হচ্ছে 3D মডেল অফ ডিএনএ বলা হয়, ওয়াটসন এবং ক্রিক যেটা আবিষ্কার করেন। সো এটাও কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে। আচ্ছা, ডিএনএ কে বেসিক জেনেটিক ম্যাটেরিয়াল বলেছেন কে? হ্যারসি এবং চেস। এটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। হ্যারসি এবং চেস ডিএনএ কে বেসিক জেনেটিক ম্যাটেরিয়াল বলেছেন। আর একটা জিনিস দেখে দেখো, মানে ডিএনএ এর যে ডাবল হেলিক্স রয়েছে, তো ফর এক্সাম্পল এইভাবে তুমি দেখতে পাচ্ছ, সো এইভাবে রয়েছে। তো তো এইখান থেকে ধরো এটা একটা হলো, তো ডিএনএ এর ওয়ান টার্ন বা সিঙ্গেল টার্নে তোমার মেজারটা কত? ওকে, ডিএনএ তো এটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এগুলো তোমাদের পরীক্ষায় বিগত বছরে দেখবে অনেক ভালো এক্সামে এসছে। এগুলো যদিও তোমাদের এই কোটে এক্সামে আসবে না, গ্রুপ সি গ্রুপ ডি লেভেল এক্সামে, বাট তাও তোমাদের এক্সট্রা করে আমি বলে দিলাম। ওকে, চলো নেক্সট, আমেরিকান জীববিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ইংরেজ পদার্থবিদ ফ্রান্সিস ক্রিক 1950-এর দশকে ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেন। এই যে তোমাদের বললাম ঘটনাটা। ডিএনএ হলো একটি দীর্ঘ অণু যাতে একটি অনন্য জেনেটিক কোড থাকে। এটি আমাদের দেহের সমস্ত প্রোটিন তৈরির নির্দেশাবলী, জীবন্ত বস্তুর কার্যকারিতা ধারণ করে থাকে। ডিএনএ বা ডাবল হেলিক্স স্ট্রাকচারটা কি? 4টি রাসায়নিক বেস পেয়ার রয়েছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আর ডিএনএ তে 2টি বেস পেয়ার এটি, জিসি এইভাবে কিন্তু রয়েছে। একটি সুগার ফসফেট ব্যাকবোনের সাথে কানেক্টেড রয়েছে। নেক্সট ওয়ান ইজ, ম্যালেরিয়া একটি কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস নাকি ছত্রাক? ম্যালেরিয়া, দেখো ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ। ওকে, আচ্ছা, কালাজ্বরও হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। এটা আমাদের সময় পড়ে। প্রোটোজোয়া মানে হচ্ছে আদ্য প্রাণী। কালা জ্বর নয়, কালা আজারকে আমরা দমদম ফিভারও বলে থাকি, যার বাহক হচ্ছে স্যান্ড ফ্লাই। এটাও লিখে নাও প্রত্যেকে। নেক্সট আমরা দেখে নেবো এখানে ডিটেলস একটু। দেখো, ম্যালেরিয়া হলো একটি সংক্রামক মশার রোগ যা মানুষ এবং অন্যান্য প্রাণীকে প্রভাবিত করে। এটি একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। প্লাজমোডিয়াম ভাইবক্স, যেটা প্লাজমোডিয়াম ভাইবক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা সৃষ্ট হয়। স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে এই রোগের বাহক। তাহলে বাহকটা অনেক সময় পড়তে পারে পরীক্ষাতে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? ভেরি গুড কোয়েশ্চেন। তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, মাই লাইফ পুস্তকের লেখককে? হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, বারাক ওবামা, কার্ল সারগান? সঠিক উত্তরটি হয়ে যাবে বিল ক্লিন্টন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাই লাইফ পুস্তকের লেখক হচ্ছে বিল ক্লিন্টন। দেখো, কসমোস পুস্তকের লেখক হলেন কার্ল সাগান। আ সুইটেবল বয় বিক্রম সেঠ। আ প্রমিসড ল্যান্ড বারাক ওবামার লেখা। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দেশ সম্পূর্ণভাবে হিমবাহ মুক্ত দেশে পরিণত হয়েছে? আমেরিকা, ভারত, ভেনিজুয়েলা নাকি যুক্তরাজ্য? কোন দেশ সম্পূর্ণভাবে হিমবাহ মুক্ত দেশে পরিণত হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন সি, ভেনিজুয়েলা ইজ দ্য রাইট অ্যান্সার। ভেনিজুয়েলা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, রিটাকুবা ভালাঙ্কো হিমবাহ কলম্বিয়াতে রয়েছে। নেক্সট, প্রজ্ঞান কোন বিষয়ের সাথে যুক্ত? প্রজ্ঞান হচ্ছে মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত। প্রজ্ঞান হচ্ছে মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত। ইসরোর যে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল সেখানে রোভার যেটা হচ্ছে প্রজ্ঞান, তাই তো? চলো নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন তারিখে? ভিভিআই করে দাও প্রত্যেকে। তোমাদের ডে অ্যান্ড থিম থেকে প্রশ্ন ডেফিনেটলি আসবে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এছাড়াও বাকি 3টে অপশন আমরা দেখবো 7ই এপ্রিল,
বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। সো ভিভিআই প্রত্যেকটা প্রশ্ন এবং তোমাদের যে সমস্ত অপশনস গুলো রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আশা করছি ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, বাংলা ব্যাকরণ জিকের উপরে অনেক সেট করা হয়েছে, আমাদের PYQ সলভ করা আছে, এছাড়াও আমাদের ইংলিশের উপরে ক্লাস আসছে। সো প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ক্র্যাক ডাব্লিউবি এক্সাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া তুমি কিউআর কোডটি স্ক্যান করে জয়েন হতে পারবে। ডেলি পিডিএফ, কুইজ, ক্লাস আপডেট, সমস্ত কিছু পরীক্ষা সংক্রান্ত আপডেট এখানে তুমি পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।